তো এই যে জান ও জবানের গুমের আলোচনা আমরা করি, আমরা অনেকেই এর অংশীদার ছিলাম যখন জান গুম করা হয়েছে, শিকারী সাংবাদিকতা করে এই সমস্ত মানুষকে ক্রিমিনাল বানানো হয়েছে যারা নাকি ছিল রাজনৈতিক কর্মী। এবং এই শিকারী সাংবাদিকতা অধ্যাপক আল মামুনের একটি টার্ম গবেষণা, এটা তো আমরা দেখেছি প্রথম অপারেশন ক্লিন হার্টের সময়, যখন একজন মাওবাদী নেতাকে হত্যা করা হচ্ছে, তখন পত্রিকায় খবর ছাপা হচ্ছে সে কত রকম ভাবে ক্রিমিনাল ছিল। তাহলে সেই ক্লাসিক গল্প যে তুমি আজকে ইহুদিকে ধরতে এসেছে, কালকে তোমাকে আসবে, প্রথমে অমনিস ধরা হলো, তারপর শিবির পর্যন্ত পৌঁছালো, তারপর অধ্যাপকে পৌঁছায়, গবেষকে পৌঁছায়, মানবাধিকার কর্মীতে পৌঁছায়। এবং এই পুরো পর্যায়ে শিকারী সাংবাদিকতা দায় আমাদের উপর আসে যে যখন 111 করা হলো, আমরা যে বলি আজকে ফেক নিউজ, আমাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম ফেক নিউজ ছিল জাতিসংঘের একটি সংস্থার একটা বানোয়াট চিঠি, যার ভিত্তিতে 111 করা হলো। কোন মিডিয়া বলল না যে এটা ফেক, ওটা তো ফেক নিউজ। এবং এত বড় একটা ফেক নিউজ যে একটা জাতির সর্বনাশ হয়ে গেল, সেটা আজও আমরা ফলো করে বলছি না। প্রণব মুখার্জিকে লিখতে হচ্ছে বিদেশ থেকে, যিনি এটার পার্টনার এই ক্রাইমের, বা অন্য কেউ লিখছে বিদেশ থেকে। তাহলে আমাদের সাংবাদিকতা, যেটা খাজা মনিউদ্দিন ভাই বলেছেন যে ওই সময় দুদককে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, এটা দুদকের আগে কাজটা শুরু করেছিল কিন্তু সাংবাদিকতার মধ্য দিয়েই বিরাজনীতিকরণ, সার্বভৌমত্ব হরণ এবং পুরো সাংবাদিক সমাজকে ক্লিনস করা। এর ভেতরে যে সমস্ত এলিমেন্ট আছে, যারা মানুষের কথা বলবে, যারা মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে চাইবে, লড়াইটা চালিয়ে যাবে, তাদেরকে একা করে দেওয়া হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, কিছু লোককে কিনে ফেলা হয়েছে। এখন আজকে যখন কমিশন গঠন করার আলোচনা হচ্ছে, দেরি হচ্ছে ঠিকই, লোক তো পাওয়া যাচ্ছে না বিভিন্ন পদে। আমি আমার চেয়েও আরো যোগ্য লোক নিশ্চয়ই দেশে আছেন, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমাকে বসতে হচ্ছে, আরেকজনকে বসতে হচ্ছে। তো এই সাংবাদিকতা আমরা আজকে আমাদের ইউনিয়ন গুলো, আমাদের সমিতিগুলো, প্রেস ক্লাব গুলো সারা দেশে যা আছে, তারা কি আমরা আজকে এই সুযোগে এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারবো? আমরা কেন আশা করছি যে সে ডেলিভার করবে, সে দিবে আর আমি নিব, চামচ করে আমি খাবো? আমি এখানে পিআইবির লোক হিসেবে বলছি না, আমি একজন সাংবাদিক, এবং 2 বছর 1 বছর যতদিনই টিকতে পারি, আমাকে আবার সাংবাদিকতায় ফিরতে হবে। আমি গিয়ে দেখবো আমার চাকরি কেউ দিবে না, আমাকে চাকরি, কারণ আমি তো মার্কা লেগে গেছে আবার। তো আমরা কি সাংবাদিক হিসেবে বলছি যে আমরা কি এখন অন্তত একজোট হয়ে এই যে আজকে একটা অসাধারণ, আমি অনেকদিন পর খুবই প্রেসাইজ সুন্দর অনেক ভাবনা চিন্তা আছে, যে 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা যেটা মিনুর পাঠ করলেন, সত্যি ব্রিলিয়ান্ট। এই জিনিসটা হাতে নিয়ে আমরা আরেকটু কাজ করে, আরেকটু বড় করে আমরা উপদেষ্টার কাছে যাই, আপনারা যান, আপনারা সেই ঘেরাওটা করেন যে ঘেরাওটা সত্যিকার অর্থে কাজের হবে। তো তার আগে আপনাদের তো ওই যে বলে যে এডুকেটর মাস্ট বি এডুকেটেড ফার্স্ট, যিনি মুক্তি দিবেন, যে অ্যান্টিভাইরাস দিয়ে আমি রোগ সারাবো, দেখা যাচ্ছে ব্রিটেনে দেখা গেছে যে ওই অ্যান্টিভাইরাস বা অ্যান্টিবায়োটিকের ভিতরেই প্রবলেম ছিল। তা আমার নিজস্ব এজেন্সি যেখানে, আমার সাংবাদিকতার প্ল্যাটফর্ম যেখানে, যেটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমার ঘর, সেটাকে পাহারা দেওয়ার ক্ষেত্রে আমার সাংবাদিকরা আমরা কি ভূমিকা পালন করব? আমি করেছি কথা বলছি না, আজকে কি করব? আমরা যে উমেদার তন্ত্র যেটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, যে পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম, মানে একটা বড় মুরব্বী, তার একটা ছোট মুরব্বী, তার একটা ছোট মুরব্বী, এটা হয়ে গেছে ওই রাশান দল। আপনি ওই পুতুল খুলবেন, দেখবেন ছোট ভেতর আরেকটা একই রকম দেখতে পুতুল, ওটা খুলবেন আরেকটা পুতুল, 6টা থেকে 8টা থেকে 10টা পর্যন্ত হইতে পারে, যত গভীরে যাবেন ওই একই জিনিস বসে আছে। এই যে মুরব্বী, মাফিয়া বস, দাবাং বা লেডি ক্যারেক্টার, বা এরকম মাফিয়া বস ক্যারেক্টার, ওর সঙ্গে আরেকজন আছে যে হয়তো সাংবাদিক, ওর সঙ্গে আরেকজন আছে যে হয়তো একজন আইনজীবী বা একজন ডাক্তারদের নেতা, একই মডেলের নেতা, যে মাফিয়া তন্ত্রের লোক। এবং এই মাফিয়া তন্ত্রের এই জুলুমশাহীর একটা বড় সহযোগী ছিল কিন্তু সাংবাদিকতা, যেটা 111 থেকে এটা আরো বড় আকারে প্রতিষ্ঠা পেল। সেইটার জবাব দিতে হয়েছে। আমরা কি আমাদের আত্মসমালোচনা করেছি? যারা এগুলো করেছিলেন তারা কি, আমি ওই যে একটা কথা লিখেছিলাম 2009-এর, আমি একটা পত্রিকায় জয়েন করার দিনই লিখেছিলাম প্রথম লেখাটা, যে অদিপাউস, যে গ্রিক রাজা, তিনি তার যা দেখার কথা না, যা করার কথা না, তা করার অপরাধে তিনি নিজের 2 চোখ অন্ধ করেছিলেন। তার মার সঙ্গে অজাচারের আত্মগ্লানিতে না জেনে নিজের 2 চোখ অন্ধ করেছিলেন। যারা বাংলাদেশকে -2 খেলায় নামালেন, তারা কি তাদের অপরাধের প্রায়শ্চিত্ত করেছেন? তারা তো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং করবার কথা না, ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্ডিয়া বা অন্য কারো সহযোগী হয়ে। এই বাংলাদেশ কি একটা এক্সপেরিমেন্টের জায়গা, যে যেখানে কিভাবে সুশাসন এবং এই যে দুর্নীতি বিরোধিতা,
একটা দলকে বা একটা রাজনৈতিক জোটকে নিষিদ্ধ করা বা বাতিল করার লজিক দিয়ে 111 হলো, আজকেও কি আমরা ওই একই লজিকে, সেটা যে পার্টি হোক, আমরা অমুক দলকে একদম বিনাশ করে দেব, সেটা আমাকেও বিনাশ করবে। তো এই জায়গা থেকে যদি আমরা আসি, আমার কথা ইয়ে করার দরকার নাই, যেমন আমাদের বিগ পাওয়ার হাউস এবং বিগ মিডিয়া, এইটার ক্ষমতা আপনি ছোট করতেই হবে। এবং যেটা এখানে স্বগত ভাই বলেছেন, অনেকেই বলেছে, কথাগুলো এসেছে যে আপনি একটা মিডিয়া মালিকের একটা পত্রিকার বেশি থাকতে পারবে না। তারপরে আপনার কালো টাকার মালিকদেরকে মিডিয়াতে আসার পর বন্ধ কিভাবে করা যায়? আপনি কালো মিডিয়ার জায়গায় বন্ধ না করেন, আপনি কালো টাকার জায়গায় তাকে ধরেন, তার যে অর্থনৈতিক অপরাধ তা দিয়ে ধরেন, আপনি গণমাধ্যমের কণ্ঠ রোধ করার অভিযোগ যাতে না ওঠে। উপায় আছে ধরতে চাইলে, কিন্তু সেই ধরাটা শুধু উপরের বসা লোকজন, কর্তৃপক্ষ, যাদের একটা অন্তর্বর্তীকালীন একটা সংস্কারের সরকার, তাকে শক্তিশালী যদি না করেন বা তার কাছে যদি শক্তিশালী দাবিও না তোলেন, দাবিটাই শক্তিশালী হলে সে শক্তিশালী হয়। আর সে যদি না পারে, তাহলে সে তার ব্যর্থতার দায়িত্ব তারা নিবে, আমরা নিব। কিন্তু এই দাবিটা আসলে গার্মেন্টস শ্রমিকের চেয়ে সাংবাদিকের বেতন কম, কারণ গার্মেন্টস শ্রমিক রক্ত দিয়েছে, দিয়ে 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 এখনো দিচ্ছে, কিন্তু সাংবাদিকরা আমরা একা হয়ে যাই। মুশকিলটা হচ্ছে তারা তো একটা গোষ্ঠীর মধ্যে বসবাস করতে পারে, আমাদের কিন্তু একা করে দেয়। এই বাস্তবতাটা সত্য। আমরা ধরো না খেয়ে থাকতে হয়, কিন্তু পোশাক এবং শেডটা করে আসতে হয়, ওই শ্রমিকরা হয়তো সেটাও করতে হয় না। তো এই বাস্তবতা ঝুঁকির মধ্যে থেকে আমরা অন্যান্য সব পেশার একটা সুরক্ষা আছে, প্রশাসনের, আমলাতন্ত্রের, শিক্ষকের, কিন্তু সাংবাদিকের কি সুরক্ষা, সেটা আমাদের যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সেটাকে কি আরো শক্তিশালী করতে হবে অনেক বড় আকারে, নাকি প্রেস ক্লাব গুলো করে দায়িত্ব নিবে, নাকি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা প্রেস কাউন্সিল, সেটাকে সত্যিকার ভাবে শক্তিশালী করা এবং তার মধ্য দিয়ে অনেকগুলো কাজ ঠিক করা। এবং বিজ্ঞাপনী সংস্থা প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি গত আমলে একটা বিজ্ঞাপনী সংস্থা একচেটিয়া ব্যবসা করেছে, ফলে সে একটা মিডিয়া গোষ্ঠীকে সার্ভ করেছে, ব্যবসা দিয়েছে। এই সময় যাতে একচেটিয়া ওই বিজ্ঞাপনী সংস্থা কোনো আর একটা বিজ্ঞাপনী সংস্থার একচেটিয়া তৈরি না হয়, যে কোনো কিছু ঠেকাবার উপায় হচ্ছে কম্পিটিশন বাড়ায় দেওয়া। তাহলে বড় মিডিয়াগুলোকে যদি আপনি ছোট ছোট করতে পারেন, মানে একটা মালিকের একটা পত্রিকা, তাহলে বাংলাদেশে যদি 50টা টিভি 100টা পত্রিকা থাকে, তাহলে 50টা মালিক 150টা মালিক থাকুক, তারা কম্পিট করুক। এবং দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনার যে কোনো বিগ, সেটা আপনাকে কন্ট্রোল করতে পারবেন না, আপনাকে মাঝারি মিডিয়ার দিকে যাইতে হবে। অর্থনীতির সুরক্ষা যেমন আনবে, আইনের শাসন যেমন আনবে, মাঝারি ব্যবসায়ীদের একটা বিপুল বিস্তার যখন হবে, তখন কম্পিটিশন থেকে তারা বড় ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করবে। তেমনি আজকের কয়েকশো কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে মিডিয়া করা লাভজনক না যদি কালো টাকা না থাকে, এটা কোনোভাবেই উঠে আসবে না এবং সেটাকে নতুন করে কেউ করবেও না। আমাদের ছোট ইনভেস্টমেন্ট, মাঝারি ইনভেস্টমেন্টে ছোট মিডিয়া, বিগ ইম্প্যাক্ট। আমরা একসময় তেলকা দেখেছি কি বিগ ইম্প্যাক্ট। আমাদের এই গত স্বৈরাচারী শাসনের সময় অনেক ছোট ছোট মিডিয়া অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে, বিদেশের থেকে, দেশের থেকে। এখনো সেটা করা সম্ভব, অনলাইন হতে পারে, উইকলি হতে, বিভিন্ন পদ্ধতিতে। এরকম যদি অনেকগুলো আমরা এই সময়ে দেখতে পাই, এগিয়ে আসে তারা, 20 জন 50 জনের একটা মিডিয়া হাউস, সে কিন্তু অনেক দূর রিচ করতে পারে। আর ফলে এই কম্পিটিশন বাড়ালে আমাদের এই কাজটা হয়ে যাবে। পিআইবি ট্রেনিং কোর্স করবে, এটা দুইভাবে, নিজেদের স্বত প্রণোদিত যেটা আমরা চালাচ্ছি যে চলবে, কিন্তু কোনো কেউ যদি চান কোন হাউস যে আসেন আমাদের সঙ্গে করেন, এক একটা হাউস ধরে ধরে বা 5টা হাউস ধরে ধরে আমরা সেই প্রস্তাবও নিয়ে যাব। জার্নালিজম ডিপার্টমেন্টের সঙ্গেও আমরা যাব, দরকার হলে এমওইউ সাইন করব, আবার নতুন যারা করতে চাইবে তারাও করবে। এরকম কোন বিধিমালা আসলে এটা ভাবার জন্য যে 3 মাসের পিআইবি কোর্স করে নিলে বা একটা সার্টিফিকেট থাকলে তার একটা নতুন মিডিয়া বা পত্রিকা যাওয়ার ক্ষেত্রে সে কিছু বেনিফিট পাবে, সেটা একমাত্র না। এরকম কিছু করা যায় কিনা, এই জাতীয় প্রস্তাবও আপনারা দেবেন। এখন আমি আর কথাটা শেষ করে আনি। এখানে আমরা পেশাদার এবং দায়িত্বের যে জায়গাটা, পেশা হতে গেলে সেটা কর্পোরেট হয়ে যাচ্ছে, আর দায়িত্বশীলতার বেশি দায়িত্ব সেটা রাজনীতি হয়ে যাচ্ছে, যেটা অতীতে ছিল। আগে রাজনীতিবিদরা, সাহিত্যিকেরা আসতেন, তাদের একটা মোরাল ছিল, ওই দায়বদ্ধতা ছিল। আজকে আমরা ওটা আশা করব না, কিন্তু কি উপায় আছে এটা আসলে আমাদের সম্পূর্ণ বলার জায়গা নাই। কিন্তু যদি কম্পিটিশন বাড়ে, ভালো সাংবাদিকরা সামনে আসবে, আইন যদি সংস্কার হয়, ভালো সাংবাদিকদের সুরক্ষা হবে। বলে আজকে একদিনে এটা হবে না। অন্যান্য তথ্য মন্ত্রণালয় বলেন, আইন সংস্কার বলেন, পিআইবি বলেন, এগুলো হচ্ছে পুকুরের পাড়, পুকুরের পানি আপনারা, মাছ আপনারা, সেটা পরিষ্কার রাখার ওইটুকু যাতে থাকে, সেটা হচ্ছে সরকারের দায়িত্ব, যে পাড়গুলো যাতে ভেঙে না পড়ে। ভেতরের কাজটা কিন্তু আপনাদেরই স্বাধীনতার
ভাবে বিচরণের, সেখানে যাতে কোনো হস্তক্ষেপ কেউই না করে, সেটা তো আমাদের সবারই দেখার বিষয়। সাংবাদিকতাকে মুক্ত করা না গেলে মুক্ত গণমাধ্যম হবে না, এবং সাংবাদিকতাকে মুক্ত করার প্রথম দায় কিন্তু সাংবাদিকদের নিজের, যেই মেসেজটা আমি বারবার একটু বলার চেষ্টা করলাম।